নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, মোগল সম্রাটদের মধ্যে প্রথম গাজী উপাধি কে ব্যবহার করেন? মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম যিনি গাজী উপাধি ব্যবহার করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বাবর, যিনি প্রথম গাজী উপাধি ব্যবহার করেছিলেন। বাবর খানুয়ার যুদ্ধের পূর্বে গাজী উপাধি নিয়ে মুসলিমদের একত্রিত করেন। গাজী শব্দের অর্থ ধর্মযোদ্ধা। খানুয়ার যুদ্ধের সময় তিনি এই গাজী উপাধি গ্রহণ করেন। খানুয়ার যুদ্ধে বিজয়ের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেছিলেন। এবার আমরা বাবর সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য জেনে নেব। কি রয়েছে প্রথমে দেখো, বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করেন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তার আত্মজীবনী তুজুকি বাবরি তুর্কি ভাষায় লেখা। 1527 সালে তার সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ নির্মাণ করেন। তিনি 1530 সালে মারা যান। তারপর কে রয়েছে দেখো, হুমায়ুন। তিনি ছিলেন বাবরের পুত্র। তিনি একজন গণিতবিদ এবং জ্যোতির্বিদ ছিলেন। তার আত্মজীবনী হুমায়ুন নামা লিখেছেন তার বোন গুলবদন বেগম। তারপর কে রয়েছে দেখো, আকবর। তিনি 1542 সালে অমরকোটে জন্মগ্রহণ করেন। তিনি 1556 সালে হিমুর সাথে পানিপথের দ্বিতীয় যুদ্ধ করেন এবং তিনি হিমুকে পরাজিত করেন। তিনি ধর্মীয় কর জিজিয়া বাতিল করেন। তিনি একটি নতুন ধর্ম দিন হি ইলাহি প্রতিষ্ঠা করেন। তার আত্মজীবনীর নাম কি? আইনি আকবরী, যেটি লিখেছেন কে? আবুল ফজল। তারপর কে রয়েছে দেখো, জাহাঙ্গীর। তার ছোটবেলার নাম কি ছিল? সেলিম। তিনি শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেন। তার সময়কাল ছিল চিত্রকলার স্বর্ণযুগ। তারপর কে রয়েছে দেখো, শাহজাহান। তার সময়কাল ছিল স্থাপত্যের স্বর্ণযুগ। তিনি তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে তাজমহল নির্মাণ করেন। তারপর কে রয়েছে দেখো, ঔরঙ্গজেব। তিনি একজন দক্ষ বীণাবাদক ছিলেন। তিনি নবম শিখগুরু তেজ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন। তিনি আলমগীর নাম ধারণ করেন। তিনি পারস্য উৎসব নবরোজ বাতিল করেন। বাহাদুর শাহ, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ শাসক। 1857 সালের বিদ্রোহে তিনি দিল্লির নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি কোনটি? জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অহিংসা। জৈন ধর্ম ঐতিহ্যগতভাবে জৈন ধর্ম নামে পরিচিত, একটি প্রাচীন ভারতীয় ধর্ম। এটি প্রাচীনতম ভারতীয় ধর্মগুলির মধ্যে একটি। জৈন ধর্মের 3টি প্রধান স্তম্ভ হল অহিংসা, অনেকান্তবাদ বা অপরমবাদ এবং অপরিগ্রহ বা অসংশক্তি। জৈন ধর্মের 5টি নীতি কী কী? অহিংসা, মিথ্যা নয়, চুরি নয়, কোনো সম্পত্তি নেই, ধারাবাহিকতা পালন বা ব্রহ্মচর্য। পঞ্চম নীতি বা যেটি ব্রহ্মচর্য, সেটি মহাবীর যোগ করেছিলেন এবং বাকি 4টি ছিল তার পূর্বসূরিদের শিক্ষা। মহাবীর ছিলেন জৈনদের 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রবর্তন ছিলেন এই মহাবীর। মোট কয়জন তীর্থঙ্করের সন্ধান পাওয়া যায়? মোট 24 জন তীর্থঙ্করের সন্ধান পাওয়া যায়। প্রথম ও শেষ তীর্থঙ্করের নাম লেখো। প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ আর শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। আর 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। তিনিই ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। খ্রিস্টপূর্ব 8ম শতকে কাশীর এক রাজবংশে তার জন্ম। 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। কবে ও কোথায় মহাবীরের জন্ম হয়? আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুর নামক স্থানে মুজাফফরপুর জেলার গাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে মহাবীরের জন্ম হয়। মহাবীরের পিতৃদত্ত নাম কি ছিল? বর্ধমান। মহাবীরের পিতা ও মাতার নাম কি ছিল? মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা। মহাবীরের স্ত্রীর নাম কি? মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা। মহাবীর কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন? মহাবীর মাত্র 30 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। কোন নদীর তীরে এবং কোন গাছের নিচে মহাবীর সিদ্ধিলাভ করেন? দীর্ঘ 12 বছর ঋজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে সাধনার পর তিনি সিদ্ধিলাভ করেন। কত সালে কত বছর বয়সে কোথায় মহাবীর দেহত্যাগ করেন? আনুমানিক 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবানগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। তারপর দেখো, ঋষভনাথের প্রতীক চিহ্ন কি? ষাঁড়। পার্শ্বনাথের প্রতীক চিহ্ন কি? সর্প। এবং মহাবীর বা বর্ধমানের প্রতীক চিহ্ন কি? সিংহ।
তারপর দেখো পঞ্চম মহাব্রত কি? মহাবীর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের সঙ্গে আরেকটি নীতি যুক্ত করেন, সেটি হলো ব্রহ্মচর্য। এই 5টি নীতিকে বলা হয় পঞ্চম মহাব্রত। ত্রিরত্ন কি? সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ, এই 3টিকে ত্রিরত্ন বলা হয়। কোন কোন রাজা জৈন ধর্মের সমর্থক ছিলেন? মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য প্রমুখ। মহাবীরের মৃত্যুর পর জৈনরা কয়টি ভাগে ভাগ হয়ে যায়? 2টি ভাগে ভাগ হয়ে যায়। এই 2টি ভাগের নাম যথাক্রমে দিগম্বর ও শ্বেতাম্বর। দিগম্বর দলের নেতা ছিলেন ভদ্রবাহু আর শ্বেতাম্বর দলের নেতা ছিলেন স্থূলভদ্র। জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ কাকে বলা হয়? গ্রন্থটি কটি পর্বে রচিত? ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ বলা হয়। গ্রন্থটি 14টি পর্বে বিভক্ত। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশাঙ্গ, যেটি প্রাকৃত ভাষায় লেখা। তারপর দেখো কোন কোন গ্রন্থ থেকে বুদ্ধদেবের জীবন সম্পর্কে জানা যায়? সুত্তপিনিপাত, জাতক, মহাবিংশ, দীপবংশ, অশ্বঘোষের বুদ্ধচরিত এবং সংস্কৃত ললিত বিস্তার থেকে বুদ্ধদেবের জীবন সম্পর্কে জানা যায়। কবে কোথায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন? আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে লুম্বিনী উদ্যানে শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আফ্রিকার সর্বোচ্চ বিন্দু কোনটি? আফ্রিকার সর্বোচ্চ বিন্দুর নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ বিন্দু। তারপর দেখো এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি? মাউন্ট এভারেস্ট। উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু মাউন্ট ম্যাককিনলে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু মাউন্ট অ্যাকনকাগুয়া। ইউরোপের সর্বোচ্চ বিন্দুর নাম কি? মাউন্ট এলব্রুস। আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু ভিনসন ম্যাসিভ। ওশিয়ানিয়ার সর্বোচ্চ বিন্দুর নাম কি? পুনসাক জায়া। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কোষে অনুপস্থিত অঙ্গাণুটি কোনটি? উদ্ভিদ কোষে অনুপস্থিত অঙ্গাণুটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সেন্ট্রোজোম। তারপর দেখো জীবনবিজ্ঞানের কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস কি রয়েছে। প্রথমে, ক্লোরোফিলের কোন ধাতব উপাদান থাকে? অ্যান্সারটি হয়ে যাবে ম্যাগনেসিয়াম। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে? অ্যান্সারটি হয়ে যাবে লবণাম্বু উদ্ভিদে। বদ্ধ সংবনতন্ত্র দেখা যায় কেঁচোতে। মুক্ত সংবনতন্ত্র কাদের দেখা যায়? আরশোলা, মাছি ও ফড়িংদের মুক্ত সংবনতন্ত্র দেখা যায়। ফুলকার দ্বারা শ্বাসকার্য চালায় কারা? চিংড়ি। ভিটামিন B1 অভাবজনিত একটি রোগের নাম বেরিবেরি। ভিটামিন কে এর প্রধান কাজ কি? রক্ততঞ্চনে সহায়তা করা। দেহে ম্যাগনেসিয়ামের অভাবজনিত রোগটির নাম কি? পেশি ও নার্ভের সঠিক কাজ না করা। কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে? ভিটামিন ই। মস্তিষ্কে গ্লুকোজ কোন দ্রব্য উৎপাদন করে? ফ্রুক্টোজ। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? 300 গ্রাম। মানুষের মেরুদণ্ডের সার্ভাইকাল কোষেরুকার সংখ্যা কয়টি? 60টি। রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? অনুচক্রিকা। ক্লোরোফিলের প্রধান উপাদানগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে সালোক সংশ্লেষ ও শ্বসনের দ্বারা। উদ্ভিদের কার্তিক মুকুল বা বুলবিলের দ্বারা জনন হয় কোন অঞ্জনন?
অঙ্গজ জনন। একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের জেনোটাইপ হলো কি? টিটি। হার্বেরিয়াম হলো মৃত উদ্ভিদকে সুস্থ করে অক্স্থানে রাখা। পর্ণকাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? ফণিমনসায় পর্ণকাণ্ড দেখা যায়। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? বাষ্পমোচনের হার হ্রাসের জন্য। হাইপারট্রাফিক বলে উদ্ভিদের কোন লক্ষণ দেখা যায়? উদ্ভিদের অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি। বান তেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? লবঙ্গ উদ্ভিদ থেকে। কোষ শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে? হুক। মাইটোসিস শব্দটি প্রথম প্রবর্তন করেছেন কে? ডব্লিউ ফ্লেমিং। স্তন গ্রন্থি হল পরিবর্তিত ঘর্মগ্রন্থি। মানবদেহে মূত্রের পিএইচ এর মান কত? 4.5 থেকে 8.2। তন্তুময় কলা যাহা দুটি অস্থিকে যুক্ত করে সেটি হলো কি? লিগামেন্ট। রক্তের প্রকৃতি কীরকম হয়? ক্ষারীয়। কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত? অ্যান্সারটি হয়ে যাবে ভিটামিন ডি। ক্লোরোফিল অণুতে থাকে কি? ম্যাগনেসিয়াম। যে বর্ণগুলো সালোকসংশ্লেষের জন্য ভালো কি কি? নীল ও লাল। স্কারভি রোগ হয় ভিটামিন কিসের জন্য? সি এর জন্য। সার্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে? ও শ্রেণীর রক্তকে বলা হয় সার্বজনীন দাতা। কোন প্রাণীতে চামড়ায় ব্লাবারের স্তর আছে? তিমি। জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদের? গরান গাছের। টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেছেন কে? এডওয়ার্ড জেনার। দ্য অরিজিনাল পিসিস বইটির রচয়িতাকে? চার্লস ডারউইন। উদ্ভিদ কিসের মাধ্যমে জলবাহিত করে? জাইলেমের মাধ্যমে। পেরামোসিয়ামের গমনাঙ্গের নাম কি? সিলিয়া। কোন স্তন্যপায়ী হৃদস্পন্দন সবচেয়ে কম? নীলতিমি। কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়? অক্টোপাসকে ডেভিল মাছ বা ডেভিল ফিশ বলা হয়। গ্লাইকোজেনেলাইসিস প্রক্রিয়া যা ঘটে গ্লাইকোজেন ও গ্লুকোজের মাধ্যমে। ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায়? ক্ষুদ্রান্তে। আরবিসি ডাব্লিউবিসি গণনা করার যন্ত্রের নাম কি? নিউবার হিমোসাইট মিটার। আমাদের খাদ্যনালীতে কার্বোহাইড্রেট খাদ্য পরিপাকতল হল মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যুগল হল লাইসিন ও লিউসিন। সুস্থ পরিণত পুরুষের বায়ু ধারকত্বর ক্ষমতা কত? 4500 মিলিগ্রাম। মানব শিশুর সর্বমোট কঙ্কালপেশির সংখ্যা কয়টি? 255টি। আমাদের মাথার খুলিতে ফ্রন্টাল ও প্যারাইটাল অস্থিসন্ধি অংশে অবস্থান করে কার্টিলেজ। ইউস্টেচিয়ান নালী কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, মধ্যকর্ণে ইউস্টেচিয়ান নালী অবস্থিত। মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? রক্তের মাধ্যমে বাহিত হয়। উদ্ভিদের গ্যালভ্যান্টাকটিক চলন কিসের প্রভাবে দেখা যায়? তড়িৎ শক্তির। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? চিংড়ির রেচনাঙ্গের নাম সবুজ গ্রন্থি। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছেন? এডওয়ার্ড জেনার। কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়? স্পঞ্জের দেহে। সালোক সংশ্লেষ কোন আলোকে সর্বাপেক্ষা সক্রিয়? লাল আলোতে। মানবদেহের পাচক রস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয়? HCl। টারপেন্টাইন পাওয়া যায় কোন গাছের কাঠ থেকে? পাইন গাছের কাঠ থেকে। উদ্ভিদ তার প্রয়োজনীয় জল এবং খনিজ লবণ মাটি থেকে সংগ্রহ করে কিসের মাধ্যমে? রুট হেয়ারের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা সোনার বুট পুরস্কার দেয়? কোন সংস্থা সোনার বুট পুরস্কার প্রদান করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ফিফা। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্টকে? জিয়ান্নি ইনফান্তিনো। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষ উপন্যাস কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা করেন। উপন্যাসটি 1931 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রধান চরিত্রের নাম কমল। এছাড়াও শরৎচন্দ্রের বিখ্যাত কিছু উপন্যাস রয়েছে: শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, পল্লী সমাজ, দেবদাস, দত্তা, সুবোধা, দেনা পাওনা, শেষের পরিচয়, পণ্ডিত মশাই ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কোন বাদ্যযন্ত্রের সাথে বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী ওস্তাদ আলী আকবর খান যুক্ত ছিলেন? ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সরোদের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর দেখো কয়েকজন উল্লেখযোগ্য বেহেলাবাদক কারা ছিলেন? অভিজিৎ, PS নায়ার, L সুব্রমণিয়াম, N রাজম, কালা রামনাথ, রাগিনী শঙ্কর, কুন্নাকুদি বৈদ্যনাথন। কয়েকজন সন্তরবাদক কে কে? পণ্ডিত শিবকুমার শর্মা, রাহুল শর্মা, তরুণ ভট্টাচার্য ও অভয় সোপেরি। তারপর দেখো কয়েকজন উল্লেখযোগ্য তবলাবাদক কে ছিলেন? ওস্তাদ জাকির হোসেন, আল্লা রাক্ষা, ওস্তাদ তফু খান। কয়েকজন শরৎবাদক কারা ছিলেন? আমজাদ আলী খান, বঙ্গাস, আলী আকবর খান, আলাউদ্দিন খান। বাঁশিবাদক কারা ছিলেন উল্লেখযোগ্য? দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া, খুবই ইম্পর্টেন্ট, পরশনাথ। কয়েকজন উল্লেখযোগ্য বীণাবাদক কারা ছিলেন? আসাদ আলী খান, জিয়া মহিউদ্দিন দাগর,
আয়াগরি শ্যামসুন্দরম। সেতারবাদক কারা কারা ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর, শহীদ পারভেজ খান, বুধাদিত্য মুখোপাধ্যায়, অনুষ্কা শঙ্কর। পরবর্তী প্রশ্ন, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 212 ডিগ্রি ফারেনহাইট। এক্ষেত্রে সি হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, এফ হচ্ছে ফারেনহাইট স্কেল এবং কে হচ্ছে ক্যালভিন স্কেলের তাপমাত্রা। উপরের সূত্র থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্বস্থিরাঙ্কের যথাক্রমে 32 ডিগ্রি ও 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। পরবর্তী প্রশ্ন, নবরত্ন সভাসদ কার রাজ্যসভায় ছিল? কার রাজ্যসভায় নবরত্ন সভাসদ ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। 9 জন সভাসদকে নিয়ে এই নবরত্ন গঠিত হয়েছিল। এরা হলেন কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, খপর্ণক, শঙ্কু, বেতাল ভট্ট, অমর সিংহ, ঘটকর্পর। নবরত্নদের মধ্যে অমর সিংহ ছিলেন বিজ্ঞানী, শঙ্কু ছিলেন স্থপতি, বেতাল ভট্ট ছিলেন জাদুকর, বররুচি ছিলেন ব্যাকরণবিদ। পরবর্তী প্রশ্ন, ব্যাঙের মধ্যে হওয়া রূপান্তরের জন্য দায়ী কোন হরমোন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি থাইরক্সিন হরমোন। যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙাচি পূর্ণবয়স্ক ব্যাঙে পরিবর্তিত হয় তাকে বলে রূপান্তর বা মেটামরফোসিস। ব্যাঙ ডিম পাড়ে যা কয়েকদিন পর ব্যাঙাচিতে পরিণত হয়। এই ব্যাঙাচিগুলি পরবর্তী কয়েক সপ্তাহে জলের নিচে কাটায়। ব্যাঙাচির থাইরয়েড গ্ল্যান্ডে উপস্থিত থাইরক্সিন হরমোন রূপান্তর প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তাহলে কার কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি উপরাষ্ট্রপতির কাছে। ভারতীয় সংবিধানের 56 ধারা স্পষ্ট করে যে রাষ্ট্রপতির কার্যকাল তিনি অফিসে প্রবেশ করার তারিখ থেকে 5 বছর, তার মেয়াদ আগে শেষ হতে পারে, উপরাষ্ট্রপতিকে সম্বোধন করা পদত্যাগের মাধ্যমে অথবা সংবিধান লঙ্ঘনের জন্য অভিশংসনের মাধ্যমে, অপসারণের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কোন দ্বীপটি আরব সাগরের ছোট প্রবাল প্রাচীর এবং প্রাচীর দিয়ে তৈরি? কোন দ্বীপটি আরব সাগরের ছোট প্রবাল প্রাচীর ও প্রাচীর দিয়ে তৈরি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ প্রায় 36টি দ্বীপ, যার মধ্যে 11টি জনবসতি নিয়ে গঠিত। আমিনিদিভি দ্বীপপুঞ্জ, ল্যাকাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং মিনিকয় দ্বীপপুঞ্জ হল লাক্ষাদ্বীপের 3টি প্রধান দ্বীপ। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহৃত জ্বালানিটির নাম কি? বা পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত জ্বালানিটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার সঙ্গে প্রধানত বিশ্বাসঘাতকতা কে করেন? পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মীর জাফর। ব্রিটিশ অফিসার রবার্ট ক্লাইভ, যিনি নবাবের সর্বাধিনায়ক মীর জাফরকে ঘুষ দেন, যার ফলে মীর জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন ও পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। পরবর্তী প্রশ্ন, লসিকায় কোন শ্বেত রক্তকণিকা থাকে? লসিকার মধ্যে কোন শ্বেত রক্তকণিকা থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা থাকে। লসিকার কোষ উপাদান হল শ্বেতকণিকার লিম্ফোসাইট। প্রতি ঘন মিলিলিটার লসিকায় প্রায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট রয়েছে। লসিকার কোষবিহীন উপাদানের মধ্যে রয়েছে 94% পানি এবং 6% কঠিন পদার্থ। পরবর্তী প্রশ্ন, কোন মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার হিসেবে পরিচিত? কোন মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার হিসেবে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কারণ ভারতে উৎপাদিত বেশিরভাগ খনিজ এই মালভূমি অঞ্চলে উৎপাদিত হয়। এই অঞ্চলের প্রধান কয়লা খনিগুলি হল ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, গিরিডি, ধানবাদ প্রভৃতি। এছাড়া এখানে গিরিডি সিংভূমে লৌহ আকরিক পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ 1946 সালের 16 আগস্ট দিনটিকে কি হিসেবে ঘোষণা করে? মুসলিম লীগ 1946 সালের 16 আগস্ট দিনটিকে কি হিসেবে ঘোষণা করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করে। মুসলিম লীগ কাউন্সিল 1946 সালের 16 আগস্টকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করে। তাদের মূল লক্ষ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি ভিন্ন দেশ অর্জন করা। এটি মুসলিম লীগ দ্বারা সূচিত হয়েছিল এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ছিল।
সে সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রত্যক্ষ সংগ্রাম দিবসের সময় এবং পরে যে হিংস্রতা দেখা গেছে তাকে গ্রেট ক্যালকাটা কিলিংসও বলা হয়। দিনটি দ্য উইক অব দ্য লং নাইফস নামে পরিচিত, ঘটনার সপ্তাহের শুরু বলে বিবেচিত হয়। পরবর্তী প্রশ্ন, কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। পরবর্তী প্রশ্ন, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ফ্রেয়ন। সিএফসির পূর্ণরূপ হল ক্লোরোফ্লুরোকার্বন। মূলত মিথেন বা ইথেনের ক্লোরিন ও ফ্লোরিনের জাতকসমূহকে সিএফসি বলা হয়। গন্ধহীন, অধার্য, অবিষাক্ত এবং নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট এসব যৌগের বাণিজ্যিক নাম ফ্রেয়ন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নাগার্জুন। নাগার্জুন সাগর শ্রীশাইলাম টাইগার রিজার্ভ হল ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। তারপর দেখো বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র। শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? শরাবতী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর ওপর উড়িষ্যায় অবস্থিত। ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার নদীর ওপর কেরলে অবস্থিত। শ্রীশাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত। কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র মাহি নদীর ওপর গুজরাটে অবস্থিত। যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র যমুনা নদীর ওপর উত্তরপ্রদেশে অবস্থিত। কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্র কুন্দ নদীর ওপর তামিলনাড়ুতে অবস্থিত। মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর ওপর তামিলনাড়ুতে অবস্থিত। জহর সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর? চম্বল নদীর ওপর। কোথায় অবস্থিত? রাজস্থানে। সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা নদীর ওপর গুজরাটে অবস্থিত। ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশে অবস্থিত। সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র সুবর্ণরেখা নদীর ওপর ঝাড়খণ্ডে অবস্থিত। মাছকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র মাছকুন্দ নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মন্ত্রী মিশনের অপর নাম কি? মন্ত্রী মিশনের অপর নাম কি ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? ক্যাবিনেট মিশনের তিনজন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এ.ভি. আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম অভ্র উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম অভ্র উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী দেশ। এটি বিশ্বের মোট মজুদ অভ্রের 80% পর্যন্ত ধারণ করে। পরবর্তী প্রশ্ন, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, খাজা মঈনুদ্দিন চিস্তি হল ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। মঈনুদ্দিন চিস্তি উপমহাদেশে সর্বপ্রথম চিস্তি দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন এবং তিনি ভারতে চিস্তি ধারার মাধ্যমেই আধ্যাত্মিক সিলসিলাকে এমনভাবে পরিচিত করেন যে তা গোটা ভারতে ছড়িয়ে যায়। তারপর দেখো, রুই মাছের আঁশের নাম কি? রুই মাছের দেহে যে আঁশ রয়েছে তার নাম কি বা কোন প্রকারের আঁশ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সাইক্লয়েড আঁশ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রদেশে প্রথম সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে চাষ হয়েছে? ভারতের কোন প্রদেশে প্রথম সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে চাষ হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সিকিম। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ অলিম্পিকে প্রথম কত সালে অংশগ্রহণ করে? বাংলাদেশ কত সালে অলিম্পিকে প্রথমবার অংশগ্রহণ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1984 সালে। বাংলাদেশ 1984 সাল থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে, কিন্তু শীতকালীন অলিম্পিকে কখনো অংশগ্রহণ করেনি। 2024 সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে কোনো ক্রীড়াবিদ কখনো অলিম্পিক পদক জিতেনি। পরবর্তী প্রশ্ন, গাড়িতে বা মাইকে যে ব্যাটারি ব্যবহৃত হয় সেটি কোন কোষ নামে পরিচিত? সেটি অপশন ডি, সঞ্চয়ী কোষ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন স্মৃতিস্তম্ভটি পার্শ্বিক ও ভারতীয় স্থাপত্য রীতির সংমিশ্রণে তৈরি? দিল্লির কোন স্মৃতিস্তম্ভটি পার্শ্বিক ও ভারতীয় স্থাপত্য রীতির সংমিশ্রণে তৈরি?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, হুমায়ুনের সৌধ। পরবর্তী প্রশ্ন, কোন ছত্রাকটি ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত? কোন ছত্রাকটি ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যাগারিকাস। অ্যাগারিকাস ছত্রাকটি ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত। অ্যাগারিকাস হলো একটি বহুবর্ষজীবী ছত্রাক যা মাটিতে জন্মায়। এটি একটি বড় খাদ্যযোগ্য ছত্রাক যা একটি বিস্তৃত ছাতা আকৃতির ক্যাপ এবং একটি লম্বা শক্ত ডাঁটা থাকে। ব্যাঙের ছাতা বিভিন্ন রঙে পাওয়া যায়, যেমন সাদা, হলুদ, লাল এবং বাদামি। পরবর্তী প্রশ্ন, 1995 সালে দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নাম হয়, সেটি কি? 1995 সালে দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নাম হয়, সেটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কী হবে অ্যান্সারটি? অপশন বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 27শে জানুয়ারি 1921 সালে অস্তিত্ব লাভ করে। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন জন মেনার্ড কেইন্স। 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠনের আগে এটি ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।